গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অব দ্য মিস্ট। আজকে 7ম পর্ব। ক্যাম্প গুটিয়ে রওনা হবার 1 ঘন্টা পর পর্বত শ্রেণীর পাদদেশে পৌঁছল অভিযাত্রীরা। শুরু হলো খারাপ পাঁচিল বেয়ে উপরে উঠা। যতটা অনুমান করা হয়েছিল তার চেয়েও কঠিন বলে প্রমাণিত হলো কাজটা। নির্দিষ্ট কোনো পথ নেই পাহাড়টাতে ওঠার, কারণ উপরে যারা বাস করে তারা কখনো নিচে নামে না। সমভূমির অধিবাসীরাও উঠে না কখনো উপরে। সোয়াও ভুলে গেছে সব, বলতে পারল না বহু বছর আগে ঠিক কোন পথে ঢালটা ধরে নেমে এসেছিল ও। নদীটার পার ঘেঁষে শুরুতে একটু এগোনো গেল। ওটার বিশাল 4টা ধাপ পেরিয়ে জলপ্রপাতের মতো নিচে আছড়ে পড়েছে। প্রতিটা প্রপাতের তলায় পানির আঘাতে সৃষ্টি হয়েছে বড় বড় জলাশয়। প্রথম ধাপটা কোনো মতে পেরোনো গেলেও দ্বিতীয়টা একেবারেই অসম্ভব বলে মনে হলো। লিওনার্দের ভয় হলো শেষে না অভিযানটা পরিত্যাগ করে ফিরে যেতে হয়। এই অবস্থায় ত্রাতা হিসেবে আবির্ভূত হলো অটার। প্রায় মসৃণ দেয়ালটা টিকটিকির মতো বেয়ে উপরে উঠে গেল ও। তারপর একটা দড়ি নামিয়ে দিল, সেটা ধরে উঠল বাকিরা। পরের দুটো ধাপেও একই পদ্ধতি অনুসরণ করতে হলো। রীতিমতো অমানসিক পরিশ্রম করতে হলো বামনকে এর ফলে, কিন্তু তারপরেও চেহারায় ক্লান্তি বা অবসাদের বিন্দুমাত্র চিহ্ন ফুটল না। শুধুমাত্র ওর কারণেই পুরো পাহাড়টা বেয়ে উঠতে পারল গোটা দল। শেষ পর্যন্ত যখন সবাই চূড়ায় পৌঁছল তখন সন্ধ্যা নেমে এসেছে। তাড়াতাড়ি তাঁবু খাটিয়ে ক্যাম্প করল ওরা। সঙ্গে আনা মাংস দিয়ে রাতের খাবার সারল, তারপর শুয়ে পড়ল। রাতটা অত্যন্ত কষ্টের সঙ্গে কাটল। সময়টা শীতকালের মাঝামাঝি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তার উপর উন্মুক্ত প্রান্তর থেকে বিনা বাধায় ধেয়ে আসছে হিমেল হাওয়া। কাপড় চোপড় আর কম্বলের আচ্ছাদন ভেদ করে হামলা চালাচ্ছে অস্থিমজ্জায়। বনে বাদরে ঘুরে বেড়ানোর কারণে সব ধরনের আবহাওয়ার সঙ্গে পরিচয় আছে লিওনার্ড আর অটারের, কিন্তু বাকিরা ভীষণ রকমের ভোগান্তির শিকার হলো। সকালে দেখা দিল আরেক আপদ। থিকথিকে চাদরের মতো চারপাশ আচ্ছন্ন করে ফেলেছে কুয়াশা। কিছুতেই তা দূর হলো না। 9টা পর্যন্ত অপেক্ষা করল লিওনার্ড। তারপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ওই অবস্থাতেই যাত্রা শুরু করল। সুয়ার নির্দেশনা অনুসারে নদীটার পূব তীর ধরে উত্তর দিকে এগোতে থাকলো অভিযাত্রীরা। স্বস্তির ব্যাপার একটাই, এখানকার পথ সুগম। পানির আঘাতে মসৃণ হয়ে যাওয়া নুড়ি পাথর আছে বটে, নইলে পুরো রাস্তাই একেবারে সমতল। ঘাসের মতো এক জাতীয় আগাছাও জন্মেছে বিভিন্ন জায়গায়। পাথরের উপর দিয়ে চলতে গিয়ে পা ব্যথা হয়ে যায় না? কুয়াশা ভেদ করে সারাটা দিন হেঁটে চলল ওরা। সামনে কিছু দেখা যায় না, কুলকুল শব্দে বইতে থাকা নদীটাই একমাত্র অবলম্বন। মানুষজনের দেখা পেল না, তবে কয়েকবারই লোমশ একদল প্রাণী ছুটে গেল ওদের পাশ দিয়ে। মাংস দরকার, তাই শব্দের উৎস লক্ষ্য করে গুলি করল একবার লিওনার্ড। ধূপ করে কি যেন আছড়ে পড়ল মাটিতে। সেদিকে গিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা একটা লোমশ ষাঁড় দেখতে পেল লিওনার্ড। আকারটা অস্বাভাবিক, উচ্চতায় মানুষের চাইতে উঁচু, দৈর্ঘ্যে প্রস্থেও প্রায় একই রকম। বিস্ময়ের পাশাপাশি খুশিও হয়ে উঠল ও। প্রচুর মাংস পাওয়া যাবে ওটা থেকে। কয়েকদিন আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না। চারপাশ দেখে বোঝার উপায় নেই, কিন্তু ঘড়ি বলছে সন্ধ্যা সমাগত। তাই ওখানেই সে রাতের মতো ক্যাম্প করার সিদ্ধান্ত নিল লিওনার্ড। তাঁবু খাটানোর পর সবাই ব্যস্ত হয়ে পড়ল ষাঁড়টার চামড়া ছিলতে। আর তখনই ঘটল আরেকটা ঘটনা। সূর্যাস্তের সময় তখন কুয়াশা কিছুটা কমে এসেছে, দেখা যাচ্ছে টকটকে লাল অস্তয়মান সূর্য। হঠাৎ সেই সূর্যের পটভূমিতে উদয় হল বিশাল দেহী এক মানুষ। লম্বায় 7 ফুটের কম নয়, গরিলার মতো স্বাস্থ্য। চেহারা দেখা গেল না, শুধু দেখা গেল তার পরনে ছাগলের চামড়া দিয়ে তৈরি পোশাক, এক হাতে ধনুক, আর পিঠে তুন ভর্তি তীর রয়েছে লোকটার। জুয়ানাই মানুষটাকে দেখল প্রথমে। আতঙ্কিত হয়ে পাশে দাঁড়ালো, লিওনার্ডের বাহু খামচে ধরল ও, চোখের ইশারা করল। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো লিওনার্ড আগন্তুকের দিকে তাকিয়ে। তারপর রাইফেল বাগিয়ে এগিয়ে গেল।
কিন্তু জায়গাটাতে পৌঁছে লোকটার আর কোনো চিহ্ন খুঁজে পেল না, যেন বাতাসে মিলে গেছে দানবটা। জোয়ানার কাছে ফিরে এলো লিওনার্দ, হাসতে হাসতে বলল, দানবের মতো মানুষ নিয়ে এত বেশি গল্প শুনেছি যে আমরা বোধহয় জেগে জেগে কল্পনা করতে শুরু করেছি। পর মুহূর্তে কানের পাশ দিয়ে শীষ কেটে বেরিয়ে গেল কি যেন, বিঁধল ওদের পিছনের মাটিতে। সেদিকে তাকাতেই বড় একটা তীর দেখতে পেল দুজনে, লাল পালক লাগানো। তীর তীর করে কাঁপছে মাটিতে বিঁধে। এটাও কল্পনা, ফ্যাকাশে মুখে বলল জোয়ানা। আর একটু হলে তো ওটা আমাদের গায়ে লাগত। জবাব দিল না লিওনার্দ, মুখের হাসি অদৃশ্য হয়ে গেছে ওর। যেদিক থেকে তীরটা এসেছে সেদিকে ফিরে রাইফেলের গুলি ছুড়ল। তারপর দলবল নিয়ে আশ্রয় নিল বড় কয়েকটা পাহাড়ের আড়ালে। প্রতিরক্ষা ব্যূহ গড়তে চাইছে। রাতভর খামোকাই কষ্ট করল ওরা। কুয়াশাটা ধীরে ধীরে ঝিরিঝিরি বৃষ্টিতে পরিণত হল। ভেজা শরীর নিয়ে জেগে থাকল প্রতিটা মানুষ, অথচ রহস্যময় ওই তীরন্দাজের টিকিটেরও চিহ্ন দেখল না। তবে কষ্টের মাঝেও একটা উপলব্ধি আশা জাগিয়ে তুলল সবার মাঝে। সোয়া আর দুই অধিবাসীদের কথার সত্যতা পাওয়া গেছে। সত্যি মানুষের বাস আছে এখানে, বিশালদেহী হিংস্র মানুষ। সকাল হলো, পরিবেশটা আর্দ্র, ভেজা ভেজা। খুদ পিপাসায় ভুগছে সবাই, ঘুমের অভাবে শ্রান্ত দেহ। সেই সঙ্গে ভর করেছে অজানা ভয়। কয়েকজন কুলি তো খোলাখুলি বলে বসল, মালকিনের কথায় বিবেকের দংশনে জর্জরিত হয়ে ভুল করেছে। কিসের লজ্জা, কিসের কি? না এলে অন্তত প্রাণটা তো বাঁচতে পারত। এখন ফিরে যাবারও সাহস পাচ্ছে না তারা। ওদের কথাবার্তা শুনে খেপে গেল লিওনার্দ, হুমকি দিল, এরপর যদি কেউ দলের মনোবলে ফাটল ধরাবার চেষ্টা করে তাহলে পাছায় লাথি মেরে তাড়িয়ে দেবে। কাজ হলো তাতে। কেউ আর উচ্চবাচ্য করার সাহস পেল না। ভেজা শরীরে খাওয়া দাওয়া সারল অভিযাত্রীরা। সামান্য একটু বিশ্রাম নিয়ে আবার নামল পথে। এগিয়ে চলল অজেনা অচেনা সমতলের উপর দিয়ে। সোয়া রয়েছে সবার সামনে। প্রতি মুহূর্তে গাম্ভীর্য বাড়ছে ওর। নিজের দেশের কাছে এসে দুশ্চিন্তায় ভুগতে শুরু করেছে। হাঁটাচলা করার শরীর গরম হয়ে উঠল অভিযাত্রীদের। তাছাড়া হালকা বাতাসে কুয়াশাও সরে যাচ্ছে মাঝে মাঝে। নদীর পানিতে প্রতিফলন দেখা যাচ্ছে সূর্যের। মোটামুটি স্বাচ্ছন্দ্যেই চলতে পারল ওরা। হাঁটল সারাদিন, চোখখান খোলা রাখল, কিন্তু রহস্যময় তীরন্দাজ বা তার সঙ্গী সাথীদের ছায়া দেখল না। আধার ঘনিয়ে আসতেই থামল দলটা। লিওনার্দ আর অটার এগিয়ে গেল ক্যাম্পিংয়ের জন্য সুবিধাজনক জায়গা খুঁজতে। হঠাৎ বামনের ডাক শুনল লিওনার্দ। কাছে যেতে দেখল কুয়াশার ওপারে 100 গজ দূরে একটা ঝাপসা কাঠামো উদয় হয়েছে। দেখুন বাস, বলল অটার, একটা বাড়ি, পাথরের তৈরি, ছাদের উপর ঘাস জন্মেছে। ধ্যাত, বাড়ি আসবে কোত্থেকে, বলল লিওনার্দ। বোধহয় বড় পাথরকে বাড়ি বলে ভুল করছো, চলো কাছে গিয়ে দেখি। সন্তর্পণে ভৌতিক অবয়বটার কাছে এগিয়ে গেল দুজনে। একটু পরে বোঝা গেল অটার ভুল করেনি। সত্যিই ওটা একটা বাড়ি। দেয়ালগুলো পাথরের, ছাদটা কাঠের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে। ওটার উপর পুরু হয়ে জন্মেছে আগাছার স্তর। দৈর্ঘ্যে প্রস্থে 40 ফুট বাই 20 ফুটের মতো, উচ্চতায় প্রায় 17 ফুট। জানালা আর দরজার অস্বাভাবিক রকমের বড়। সোয়াকে ডেকে ওটা দেখালো লিওনার্দ। বোধহয় কোনো রাখাল সর্দারের বাড়ি, বলল প্রৌঢ়া দাসী। রাজা কিংবা পুরোহিতদের গরু ছাগল দেখাশোনা করে। কাল যে লোকটাকে দেখলাম আমরা, সেই হয়তো থাকে এখানে। দেখে আসি ভেতরে কেউ আছে কিনা, বলে হামাগুড়ি দিতে শুরু করলো অটার। অটার, দাঁড়াও, চাপা গলায় বলল লিওনার্দ। শুনল না বামন। চুপিসারে চলে গেল দরজার কাছে। কান পেতে বসে রইল কিছুক্ষণ, তারপর ভেতরে উকি দিল। সবশেষে উঠে দাঁড়ালো। সব ঠিক আছে বাস, বাড়িটা খালি। নিশ্চিত হয়ে পা বাড়ালো লিওনার্দ। ভৃত্যকে নিয়ে ঢুকলো বাড়িতে। কৌতূহলী চোখে জরিপ করলো ভেতরটা। দেয়ালগুলো নগ্ন, প্লাস্টার করা হয়নি, আর্দ্রতার ফলে ভেজা ভেজা। ছাতে একটু ফুটা আছে, ওটা চিমনির কাজ করে। তবে রান্নাঘরটা আলাদা নয়, পুরো বাড়িটা মাত্র 2 ভাগে বিভক্ত। একটা পাশ হলো শোবার ঘর, অন্য পাশটা লিভিং রুম কাম কিচেনের মতো ব্যবহৃত হয়।
একেবারে পরিত্যক্ত নয় বাড়িটা, মানুষ বাস করার চিহ্ন আছে। চুলায় এখনও ধিকি ধিকি জ্বলছে অঙ্গার। চারপাশে পড়ে আছে মাটির তৈরি এঁটো বাসনকোসন। শোবার ঘরে একটা কাঠের তৈরি খাট আছে, তাতে গরুর চামড়ায় বানানো একটা চাদর বিছানো। সবকিছু দেখা হলে দলের কাছে ফিরে এলো ওরা, আর তখনই ঝমঝম করে নামলো বৃষ্টি। বাড়ি পেয়েছ? উত্তেজিত গলায় বলল জোয়ানা। তাহলে এক্ষুনি চলো ওখানে, বৃষ্টিতে ভিজলে আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। মন্দ বলনি, মাথা ঝাঁকালো লিওনার্ড। আসল মালিক এসে পড়লে অবশ্য একটু ঝামেলা হতে পারে, তবে সেটা নিয়ে পরে ভাবা যাবে, চলো। রাতটা ওই অদ্ভুত বাড়িতেই কাটালো অভিযাত্রীরা। সৌভাগ্যক্রমে ওটার আসল বাসিন্দা উদয় হলো না। চুলায় আগুন জ্বালানো হলো, সেই উত্তাপ পোহালো সবাই মিলে। ক্লান্তি ছেঁকে ধরতেই শোবার ঘরে জোয়ানাকে পাঠিয়ে দিল লিওনার্ড। বিছানাটা ওকেই দিল। ওরা সবাই ঘুমালো সামনের ঘরের মেঝেতে, পোকামাকড়ের অত্যাচার সহ্য করে। সকাল হতে আবার বেরিয়ে পড়ল ওরা। বৃষ্টি আর কুয়াশার অত্যাচার সহ্য করে নদীর তীর ঘেঁষে এগোলো। নিয়ম মাফিক রাত নামতেই আবার ক্যাম্প করা হলো, তবে এবার আর মাথা গোজার মতো কোনো ঠাঁই মিলল না। রাতের খাবার শেষ হতেই মাংস ফুরিয়ে গেল। তীরন্দাজের ভয়ে সাদা সাতটার সমস্ত মাংস কেটে নিতে পারেনি ওরা। মরার উপর খড়ার ঘা এর মতো আগুন জ্বালাবার তেলও শেষ হয়ে গেছে। লিওনার্ড বুঝতে পারল শীঘ্র একটা ব্যবস্থা নিতে হবে, না পারলে মরতে হবে সবাইকে। সোয়াকে আলাদা করে ডেকে নিল ও। জিজ্ঞেস করল, তোমাদের দেশের লোকেরা কি শহরে থাকে? হ্যাঁ উদ্ধারকর্তা, শহরই ওটা, বিরাট শহর, বলল সোয়া। তবে ঢুকতে পারবেন কিনা সেটা বলা কঠিন। যে অবস্থা দেখছি তাতে শহরে পৌঁছানোর আগেই তো মারা পড়ব বলে মনে হচ্ছে। আর কত দূর? আরও একদিনের পথ। কুয়াশা না থাকলে এখান থেকে দেখতে পেলেন ওটা বিশাল এক সারি পাহাড়ের গোড়ায় অবস্থিত আমাদের শহর, বেশ উঁচুতে, কিন্তু কুয়াশার কারণে কেউ দেখতে পায় না। কাল যদি কুয়াশা কাটে তাহলে দেখতে পাবেন আমাদের। আশপাশে কোনো বাড়ি ঘর আছে? থাকলে মাথা গোঁজা যেত। কি করে বলবো? কাঁধে ঝাঁকালো সোয়া। 40 বছর আগে দেশ ছেড়েছি আমি, তখন এদিকটায় রাখাল ছাড়া আর কেউ বাস করত না। ওদের বাড়িঘর অনেক দূরে দূরে হয়, হাতের কাছে কোনোটা পাবো বলে তো মনে হচ্ছে না। বলে দলের কাছে ফিরে এলো লিওনার্ড। দুশ্চিন্তায় মাথা ভারী হয়ে আছে। আরো 24 ঘন্টার ধকল রয়েছে সামনে। তারপরে যে নিরাপদ আশ্রয় পাবে এমন কোনো গ্যারান্টি নেই। খাবার আর জ্বালানি পাওয়া না গেলে মহাবিপদ। কি করবে ভেবে পেল না। অনেক রাত পর্যন্ত জেগে রইল ও, ঘুমোতে পারল না। বিষণ্ণ চোখে তাকিয়ে থাকলো সহযাত্রীদের দিকে। গুটিসুটি মেরে শুয়ে আছে কুলিরা, একে অন্যকে জড়িয়ে ধরে রেখেছে, ভাগাভাগি করতে চাইছে দেহের উত্তাপ। এই প্রথমবারের মতো জোয়ানাকেও কাবু হতে দেখা গেল। চেয়েছে নিজের কম্বল দুটো ওকে দিল লিওনার্ড আর ফ্রান্সিসকো। ভাব দেখালো যেন বাড়তি কম্বল খুঁজে পেয়েছে, কিন্তু ওতে বিশেষ লাভ হলো না। বৃষ্টিতে ভিজে থাকা কম্বলগুলো খুব সামান্যই কাজে এলো জোয়ানার। পুরো দলের এই বিপর্যস্ত হালের ব্যতিক্রম হলো সোয়া আর অটার। প্রৌঢ়া দাসীর নিজের এলাকা এটা, আবহাওয়াটা তার জন্য নতুন কিছু নয়। আর অটার সম্পূর্ণ অন্য ধাতে গড়া, অনেকটা কাব্যিক ঢঙ্গে জানালো। হৃদয় উত্তাপ থাকলে নাকি শরীরটা উত্তাপ থাকে ওর। যাই হোক, শীতে কাঁপতে কাঁপতে রাত পোহালো। ভোরের সূর্য নিয়ে এলো সৌভাগ্য। বৃষ্টি থেমে গেল পুরোপুরি। রোদ উঠল বেশ কদিন বিরতির পর। নদীর ধারে একটা হরিণও শিকার করতে পারল অটার। সেটা দিয়ে পেট পুরে নাস্তা সারল অভিযাত্রীরা। ধীরে ধীরে কুয়াশা কেটে যেতেই চারপাশটা প্রথমবারের মতো পরিষ্কারভাবে দেখতে পেল ওরা। ঢালু একটা সমতল ভূমি ধরে এগিয়ে চলেছে ওরা। ওটা ধীরে ধীরে উঁচু হয়ে মিশেছে একটা পর্বত শ্রেণীর গায়ে। পরে ওটা জেনেছিল ওটা নাকি বিনা পর্বতমালা। পুরো এলাকাটা অর্ধচন্দ্রাকার কিংবা ধনুকের মতো। চক্রটার সবচেয়ে সরু অংশটা ঠিক ওদের উল্টো দিকে। তুষারে মোড়া অনেকগুলো শৃঙ্গের সমন্বয়ে গড়ে উঠেছে। মোটামুটি 20 মাইলের মধ্যে রয়েছে প্রতিটা পাহাড়। আঁকাবাঁকা ঢেউয়ের মতো দখল করে রেখেছে দিগন্তটাকে। সমতল ভূমিটা একেবারে বিরান।
ইতস্তত বিক্ষিপ্ত পাথর ছাড়া কিছুই নেই। ওগুলোর মাঝে ঘুরে বেড়াচ্ছে বন্যপ্রাণীরা, হরিণের সংখ্যাই বেশি। পর্বতশ্রেণীর গোড়া ঢাকা জুনিপার গাছের জঙ্গলে মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে, ওগুলো সম্ভবত ফসলের ক্ষেত। তীক্ষ্ণ চোখে দৃশ্যটা জরিপ করছিল অটার, হঠাৎ বলল, ওই দেখুন বাস, কুয়াশা মানবদের শহর, বুড়িটা দেখছি মিথ্যে বলেনি। তাকালো লিওনার্দ। জায়গাটা ওর চোখ এড়িয়ে গিয়েছিল শুরুতে। পাহাড়ের গোড়ায় দেখা যাচ্ছে বাড়ি ঘরের সারি, ধূসর পাথরে গড়া, ছাদগুলোতে জন্ম নিয়েছে আগাছা, ঠিক ওই রাখাল সর্দারের বাড়ির মতো। রঙগুলো বাছাই করা হয়েছে খুব যত্নের সঙ্গে। পাহাড় আর সামনের সমতলের সঙ্গে প্রায় মিশে গেছে শহরটা, সেজন্যই প্রথমবার বুঝতে পারেনি। খুব চতুর লোকজন বাস করে ওখানে, বলল হঠাৎ। প্রতিরক্ষার কি চমৎকার ব্যবস্থা দেখেছেন বাস? পাহাড়ের কারণে পিছন দিক থেকে আক্রমণ চালানো সম্ভব নয় শহরটাতে। নদীটাও পরীক্ষার মতো ঘিরে রেখেছে পুরো জায়গাটাকে। সীমানা প্রাচীরের চারপাশ দিয়ে বইছে। কেউ যদি এই শহর দখল করার চেষ্টা করে, তার কপালে খারাপই আছে। মন্ত্রমুগ্ধের মতো কিছুটা সময় দাঁড়িয়ে থাকলো সবাই। কিংবদন্তির শহরটা চোখের সামনে দেখতে পেয়ে বাকরুদ্ধ হয়ে গেছে ওরা। ওখানে কি ধরনের অভ্যর্থনা পাবে সেটা এখন প্রশ্ন। একটা কথা ঠিক, এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়। কি অপেক্ষা করছে ভাগ্যে, সেটা এগিয়ে গিয়ে দেখতে হবে। কুলিরাও বুঝতে পারছে তা। একজন গলা উঁচু করে বলল, ঠান্ডা আর কুয়াশায় জমে মরার চেয়ে ওখানে গিয়ে মরাই ভালো। খামুখই মরার প্রসঙ্গ তুলছ কেন? মৃদু ভৎসনা করল লিওনার্দ। এখনো তো বেঁচে আছি আমরা। কি চমৎকার রোদ উঠেছে দেখেছ? এটা একটা শুভ লক্ষণ না? বিশ্রাম নিল ওরা, রোদে কাপড় শুকালো, তারপর ক্যাম্প গুটিয়ে শুরু করলো যাত্রা। সবার মনে স্বস্তি যে গন্তব্যে পৌঁছানোর জন্য বিপদসংকুল পথ পাড়ি দিয়ে এসেছে ওরা, তা এখন নাগালের মধ্যে। বিপদ আপদ কতটা পোহাতে হবে তা শীঘ্রই জানা যাবে। অন্তত অনিশ্চয়তায় ভুগতে হবে না আর। দুপুর নাগাদ 15 মাইল পেরিয়ে এলো অভিযাত্রীরা। শহরের খুঁটিনাটি বোঝা যাচ্ছে এখন। বাইরেটা দৈত্যকার পাঁচিলে ঘেরা, সীমানায় প্রাকৃতিক পরীক্ষার মতো বইছে নদীর ধারা। পাঁচিলের উপর দিয়ে দেখা যাচ্ছে ঘরবাড়ির একাংশ। পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে ওগুলো। প্রতিটা বাড়ির পাশ দিয়ে গেছে রাস্তা। ঢালু জমিতে তৈরি হওয়া দূরের কাঠামোগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। একেবারে শেষ মাথায় আছে ব্যতিক্রম ধর্মী দুটো ইমারত। একটা দেখতে অন্যান্য বাড়ি ঘরের মতো, তবে ওটায় আলাদা সীমানা দেয়া আছে। অন্যটা দেখতে অনেকটা রোমান এমএফ থিয়েটারের মতো, বড় খোলামেলা, ছাদ নেই। ওটা শেষ প্রান্তে কালো রঙের একটা গর্ধব্য মানুষ মূর্তি মাথা উঁচু করে রেখেছে। পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে ওটা, দৈত্যকার আকৃতি। ওগুলো কি সোয়া? জানতে চাইল লিওনার্দ। নিচেরটা প্রাসাদ, রাজার, উদ্ধারকর্তা, জানালো প্রৌরাদাসী। আর অন্যটা গভীর পানির মন্দির। নদীটা ওখান থেকে বইতে শুরু করেছে। মূর্তিটা কিসের? আমাদের দেবতার। অনন্তকাল থেকে ওখানে বাস করে আমাদের উপর নজর রাখছেন তিনি। খুবই দায়িত্বশীল দেবতা বলে মনে হচ্ছে। হালকা রসিকতা করল লিওনার্দ। হ্যাঁ, তিক্ত গলায় বলল সোয়া। দায়িত্বশীল এবং মহান, কিন্তু ওর চেহারা দেখলেই ভয়ে কুঁকড়ে যাই আমি। 2 ঘন্টার জন্য যাত্রা বিরতি করল লিওনার্দ। অবসাদ দূর হতেই আবারও শুরু করলো পথ চলা। সরু একটা হাঁটা পথ ধরে এগোচ্ছে ওরা। কিছু দূর যেতেই প্রথমবারের মতো প্রাণের আভাস পাওয়া গেল। বোঝা গেল ওদের উপর নজর রাখা হচ্ছে। একটু পরেই পথের দুপাশে ছড়ানো ছিটানো পাথরগুলোর আড়াল থেকে বেরিয়ে এলো কয়েকজন প্রহরী। সবার পরনে সেই তীরন্দাজের মতো পোশাক, তীর ধনুকও আছে তাদের কাছে। থামল না লিওনার্দ, এগিয়ে চলল। প্রথম লোকটার 100 গজের মধ্যে যেতেই সে একটা তীর ছুটল। দলটার সামনেই মাটিতে গেঁথে গেল ওটা। সেই একই রকম তীর, লাল পালক মোজা, নিঃসন্দেহে একটা সতর্কবাণী। ব্যাপারটাকে গুরুত্ব দিল না লিওনার্দ। এগিয়ে গিয়ে তীরটা তুলে ফেলল মাটি থেকে, চোখের সামনে এনে নেড়েচেড়ে দেখতে শুরু করল। আচরণটাকে অবাধ্যতা হিসেবে নিল বোধহয় প্রহরী। একটা শিঙ্কা মুখে ঠেকিয়ে বিকট আওয়াজ করল সে।
তারপরে সবাই হারিয়ে গেল পাথরের আড়ালে। হঠাৎ করে হট্টগোলের শব্দ কানে ভেসে এলো। সেদিকে চোখ ফেরাতেই অন্তত 1000 লোকের একটা বাহিনী দেখতে পেল অভিযাত্রীরা। নৌকা আর ভেলায় চড়ে নদী পার হচ্ছে। এপারে এসেই একত্র হলো তারা। তারপর হিংস্র ভঙ্গিতে ছুটে আসতে শুরু করলো অনুপ্রবেশকারীদের দিকে। ফুঁস করে একটা দীর্ঘশ্বাস ফেল লিওনার্দ। ঝামেলা শুরু হলো এবার। সঙ্গীতের দিকে ফিরল লিওনার্দ, চেহারায় বিমূঢ় ভাব। এবার কি জিজ্ঞেস করলো ও। কাছে আসুক ওরা, জোয়ানা বলল। তারপর আমি আর অটার গিয়ে দেখা করবো ওদের সঙ্গে। সোয়ার শেখানো গানটা গাইবো আমি, চিন্তা করবেন না, সবকিছু ভালো মতো শিখে নিয়েছি। গোলমাল না হলে ওরা বিশ্বাস করতে বাধ্য হবে আমরাই ওদের হারানো দেবদেবী। অন্তত সোয়ার তেমনটাই ধারণা। বুঝলাম, কিন্তু যদি গোলমাল হয়ে যায় তাহলে আর কি করা, এখানেই বিদায়। কান ঝাঁকালো জোয়ানা। যাকগে, অত ভেবে লাভ নেই, দেখি না কি হয়। সোয়া, বোচকাটা নিয়ে এসে তো। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম মিস্টার অট্রাম, আপনার ওই রুবিটা আমার দরকার। নির্দ্বিধায় পাথরটা বের করে দিল লিওনার্দ। রুবির চাইতে জোয়ানার ভবিষ্যৎ এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। দাসীকে নিয়ে বড় একটা পাথরের আড়ালে চলে গেল জোয়ানা। ওদের সঙ্গে একটা মোচকা রয়েছে, ভিতরে কি কে জানে। 10 মিনিট আড়ালে থাকলো ওরা। তারপর যখন বেরিয়ে এলো, জোয়ানাকে চেনাই যাচ্ছে না। মুগ্ধ চোখে লিওনার্দ দেখল পেরেইরার ক্যাম্পের সেই নকশাদার আরব আলখাল্লাটা আবার পড়েছে মেয়েটা। ইতিমধ্যে মেরামত করা হয়েছে ওটা, ধুয়ে পরিষ্কারও করা হয়েছে। সেই রাতের মতো আজও বহু গুণ বেড়ে গেছে জোয়ানার রূপ ওই চমৎকার পোশাকটার কারণে। হালকা প্রসাধনও মেখেছে ও, চুল ছেড়ে দিয়েছে, কোমর ছড়িয়ে নেমে গেছে ওর দীঘল কালো কেশ। এক টুকরো লিলেন দিয়ে জড়িয়েছে কপাল, তার ঠিক মাঝখানে জলজল করছে রক্তলাল রুবিটা। অদ্ভুত সুন্দর লাগছে ওকে। নিজের অজান্তেই বুকের ধুকপুকানি বেড়ে গেল লিওনার্দের। দেবীর বন্দনা করো সবাই, কাছে এসে কপাট হাসি দিয়ে বলল জোয়ানা। লিওনার্দো হাসল। তোমরা ঠিক কি করতে যাচ্ছ জানি না, তবে সাজটা দারুণ হয়েছে। সপ্রশংসার দৃষ্টি বোলালো ও জোয়ানার উপর। লজ্জায় মুখে রক্ত জমল জোয়ানা। অপ্রস্তুত ভাবটা এড়াতে তাড়াতাড়ি ফিরল অটারের দিকে। বলল, অটার, তৈরি হও। শোয়া যা যা শিখিয়েছে তা মনে রেখো। যাই দেখো কিংবা শোনো, কিছুতে মুখ খুলবে না, ঠিক আছে? আমার পাশে পাশে থেকো। মাথা ঝাঁকালো বামন। ইতিমধ্যে ও প্রস্তুতি নিয়ে ফেলেছে। গায়ের পোশাক খুলে ফেলে শুধু নেংটি পরেছে। ছোটখাটো দেহটা কেমন যেন বিস্বাদৃশ্য দেখাচ্ছে তাতে। এসবের মানে কি ছোট মালকিন? ওদের কাণ্ড কারখানা দেখে সবিষয়ে প্রশ্ন করল পিটার। আমি আর ওটার ওই লোকগুলো দেবদেবী সাজতে যাচ্ছি পিটার। জোয়ানা জ্বালানো। তোমার লোকজনকে সাবধান করে দাও, বোকামি করে যেন আমাদের পরিচয় ফাঁস করে না দেয়, তাহলে মরতে হবে সবাইকে। মুখ বন্ধ রাখতে বলো ওদেরকে। আমি যা বলি তার বাইরে যেন কোনো কিছু করতে না যায়। হতবাক অবস্থায় সঙ্গী সাথীদের কাছে চলে গেল পিটার। লিওনার্দ আর ফ্রান্সিসকো দৃষ্টি ফেরালো কুয়াশা মানবদের অগ্রসমান বাহিনীর দিকে। খুব একটা তাড়াহুড়া করছে না ওরা। সুপ্রশিক্ষণের ছাদ দেখা যাচ্ছে, হাঁটছে সুশৃঙ্খল বজায় রেখে দীপ্ত পদক্ষেপে। অভিযাত্রীদের 150 গজ সামনে এসে থেমে দাঁড়ালো বাহিনীটা। ভীতি জাগানো একটা দৃশ্যের অবতারণা ঘটল। প্রায় 1000 খানেক লোক। যতদূর চোখ যায় তার ভেতর 6 ফুটের কম উচ্চতার একজনও নেই। আবার শ্বেতাঙ্গও বলা চলে না। মাঝামাঝি একটা বর্ণ ওদের। ঘন চুল দাড়িতে ঢাকা মুখ। চেহারার সুরতে সুদর্শন নয় কেউই। মূর্তির মতো মুখগুলোতে এক ধরনের হিংস্রতা ফুটে আছে। সুশৃঙ্খল ওরা ছোটখাটো দলে ভাগ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটা দায়িত্বে রয়েছে একজন করে নেতা। তার কাছে অস্ত্রশস্ত্রের পাশাপাশি ষাঁড়ের শিং দিয়ে তৈরি একটা করে ট্রাম্পেট আছে। ছোটখাটো এক সারি বোল্ডারের আড়ালে আশ্রয় নিয়েছে অভিযাত্রীরা। সেদিকে নিঃশব্দে তাকিয়ে রইল বিশাল বাহিনীটা। ওদের ঠিক মাঝখানে অপেক্ষাকৃত কম বয়সী একজনকে লক্ষ্য করল লিওনার্দ। লোকটা সঙ্গীদের তুলনায় বিশাল দেহের অধিকারী। তাকে ঘিরে রেখেছে কয়েকজন দেহরক্ষী। হাবভাবে তাকে এদের সর্দার বা রাজা বলে মনে হচ্ছে। পেছনে রয়েছে চাকর বাকর আর সামনে 3 জন বয়স্ক মানুষ।
এই তিনজনের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, বুকে বড় বড় নীল রঙের কুমিরের উল্কি আঁকা, অস্ত্র তেমন কিছু নেই, একটা করে ছুরি ঝুলছে শুধু কোমরে। এদের চেহারা সুরত অনেকটা ওঝা কিংবা পুরোহিতের মতো। অভিযাত্রীদের চোখের সামনে কি যেন নির্দেশ প্রচার করল রাজা। কয়েকজন বার্তাবাহক সেই নির্দেশ নিয়ে ছুটে গেল বাহিনীর আনাচে কানাচে। একটু পর রাজা তার হাতের বর্ষাটা উঁচু করতেই হৈ হৈ করে উঠল গোটা বাহিনী। সিংহা আর মানব কোলাহলের কানে তালা লেগে যাবার জোগাড় হলো। তার ফাঁকে পুরোহিতরা সংক্ষিপ্ত একটা আলোচনা সেরে নিল রাজার সঙ্গে। আবার নীরবতা নেমে এলো বাহিনীর ভেতরে। যা করবার এক্ষুনি করতে হবে, বলে উঠল জোয়ানা। ওরা হামলা করে বসলেই সব শেষ। এসো অটার। না, দাঁড়ান। ওর হাত খামছে ধরল লিওনার্ড। এই অসভ্যদের মাঝে আপনাকে আমি যেতে দিতে পারি না, ঝুঁকিটা বড্ড বেশি। আর এখানে বসে থাকলে বুঝি ঝুঁকি নেই, বলল জোয়ানা। ওরা তীর ছুটতে শুরু করলে আমরা সবাই লাশ হয়ে যাব। হাত ছাড়ুন, আমাকে যেতে দিন। ভয় পেয়ে লাভ নেই। যদি পরিস্থিতি খারাপের দিকেই মোড় নেয়, তাহলে বিশেষ শিশিটা এখনো আছে আমার কাছে। হাতটা সরিয়ে নিল লিওনার্ড। অটার, তোমার ভয় করছে না তো, জানতে চাইল জোয়ানা। না মালকিন, মাথা নাড়ল বামন। আমি অত সহজে ভয় পাই না। তাহলে চলো। তাড়াতাড়ি করুন মালকিন, বলে উঠল সোয়া। ওরা তীর ছোড়ার পায়তারা করছে, তার আগে যা করার করতে হবে। হ্যাঁ বামন, দয়া করে মুখটা বন্ধ রাখিস, নইলে সব গুবলেট হয়ে যাবে। ততক্ষণে নতুন নির্দেশ চলে এসেছে আগ্রাসী বাহিনীটার কাছে। তীরধনুক হাতে তুলে নিয়েছে সৈন্যরা, তাক করেছে অনুপ্রবেশকারীদের দিকে। ব্যাপারটা লক্ষ্য করে প্রায় লাফ দিয়ে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো জোয়ানা, পিছু পিছু অটার। ওদেরকে দেখা মাত্রই থমকে গেল কুয়াশা মানবেরা। গুঞ্জন উঠল সবার মাঝে। গলা চড়িয়ে কি যেন বলল রাজা। তীর ধনুক নামিয়ে ফেলল সৈন্যরা। কয়েক মুহূর্ত স্থানুর মতো দাঁড়িয়ে রইল জোয়ানা, সাহস সঞ্চার করল। তারপর ধীর পদক্ষেপে অটারকে নিয়ে হাঁটতে শুরু করলো বাহিনীটার দিকে। মুখে ধরল গান, সুরেলা কণ্ঠ ওর। বাতাসে ছড়িয়ে পড়ল ছন্দময় একটা ধ্বনি। অজানা এক আতঙ্কে কুঁকড়ে গেল সশস্ত্র চোখগুলো। চোখে মুখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল অপরূপা শ্বেতাঙ্গিনী আর তার কালো কুৎসিত বামন সহচরের দিকে। হাঁটতে হাঁটতে একেবারে লোকগুলোর সামনে গিয়ে থামল জোয়ানা। আগের গানটা থামিয়ে নতুন আরেকটা গান ধরল। সেটার অর্থ অনেকটা এরকম। তোমরা কি আমাকে স্বাগত জানাবে না সন্তানেরা? অতীতের প্রতিশ্রুতি কি তোমরা ভুলে গেছ? যে জগৎ থেকে এসেছি সেখানে কি ফিরে যাব তবে? কুমিরের মাতাকে কি তোমরা প্রত্যাখ্যান করবে? মুখ চাওয়াচাওয়ি করল সৈন্যরা। পরস্পরের সঙ্গে নিচু গলায় কথা বলতে শুরু করল। ওর কথা লোকগুলো বুঝতে পারছে দেখে স্বস্তি অনুভব করল জোয়ানা। বহুদিন আগে ভাষাটা শিখিয়েছিল সোয়া। গত 3 মাস চর্চাও করেছে। তারপরে একটু সংখ্যা মনে ছিল, কিন্তু লোকগুলোর অভিব্যক্তি সেই সংখ্যা দূর করে দিয়েছে। খানিক পরে রাজাকে নিয়ে 3 পুরোহিত ভিড় ঠেলে এগোলো। এসে দাঁড়ালো 2 আগন্তুকের সামনে। সবচেয়ে বয়স্ক জনের বয়স 90-এর কম হবে না। দেহের চামড়ায় অসংখ্য ভাঁজ। মুখ খুলল সে। কথাগুলো বুঝতে অসুবিধা হলো না জোয়ানার। কে তুমি, নারী নাকি আত্মা? দুটোই, বলল জোয়ানা। আমি নারী এবং আত্মা। আর তোমার সঙ্গের জন? ওর চেহারা অবশ্য চিনি আমরা, কিন্তু বলো, ও কি দেবতা নাকি মানুষ? দেবতা এবং মানুষ দুটোই ও। পেছনে যাদের দেখতে পাচ্ছি আমাদের দূত এবং ভৃত্য। সাদার জন্য সাদা, কালার জন্য কালো। আমাদের পথ চলার সঙ্গে ওরা, মানুষ, আত্মা নয়। 3 পুরোহিত সলা পরামর্শে ব্যস্ত হয়ে গেল। রাজা মুগ্ধ চোখে তাকিয়ে থাকল জোয়ানার দিকে। খানিক পরে আবার ওর দিকে ফিরল বৃদ্ধ পুরোহিত। আমাদের ভাষায় কথা বলছো তুমি, উচ্চারণ করছো এমন সব জিনিস যা বাইরের কারো জানার কথা নয়। কিন্তু হে সুন্দরী, জেনে রাখো, যদি এগুলো কোথাও থেকে শিখে এসে থাকো, যদি আমাদের সঙ্গে মিথ্যাচার করো, তাহলে সেই পবিত্র কুমিরের খাদ্য হবে তোমরা। যার নামে অনাচার করতে এসেছ,
আর যদি সত্যি তোমরা আমাদের দেবদেবী আর দেবতা হও, তাহলে পাবে শ্রদ্ধা আর উপাসনার অর্ঘ্য। এখন তোমার নাম বলো, বলো তোমার বামন সঙ্গীতটির পরিচয়ও। মানুষের মাঝে স্বর্গের রাখাল বালিকা বলে পরিচিত আমি, আর আমার সঙ্গী পরিচিত অটার, জলের বাসিন্দা বলে। তবে আরেকটা পরিচয় আছে আমাদের, বহুকাল আগের পরিচয়। আমাদের সে পরিচয়ও জানা, স্বর্গের রাখাল বালিকা। দূর অতীতে আমার নাম ছিল উজ্জ্বলতা, ভোর, এমনকি দিবালোক। আর এই বামন, সেই অতীতে ওকে লোকে ডাকত নৈশব্দ, আতঙ্ক আর অন্ধকার বলে। তবে শুরুতে আমাদের যে নাম দুটো ছিল তা নিশ্চয়ই তোমরা জানো, কুমিরের পূজারী। হয়তো জানি স্বর্গের রাখাল বালিকা, কিন্তু কালের প্রবাহে সে নাম ভুলে গেছে অনেকে। সহজে সে নাম আর উচ্চারিত হয় না আমাদের মাঝে। শুধু দুঃখ দুর্দশার অমানিসাতেই আমরা স্মরণ করি তাঁদের। তুমি বলো, কি সেই প্রাচীন নাম? দুঃখ দুর্দশা ছাড়া উচ্চারণ করো না, হাসল জোয়ানা। তোমাদের সেই অমানিসা কেটে গেছে সন্তানেরা। এখন থেকে প্রতি পলে উচ্চারণ করবে তোমরা আমাদের নাম, সুখ, আনন্দ আর শান্তির মাঝে। কারণ ফিরে এসেছি আমরা। আকা আমার নাম, কুমিরের মাতা, আর এ হলো জাল, স্বয়ং পবিত্র কুমির। কি তোমরা চেনো আমাদের? ভয়ার্ত গুঞ্জনে ফেটে পড়ল গোটা বাহিনী। বৃদ্ধ পুরোহিত চেঁচিয়ে উঠল, মাথা নত করো কুমিরের সন্তানেরা, পূজা করো বর্ষার সৈনিকেরা, কুয়াশার বাসিন্দারা। আকা, আমাদের অমর রানী, ফিরে এসেছেন তার সন্তান জালকে নিয়ে, মানুষের রূপ ধরে। উলফান, তোমরা বর্ষা নামাও, রাজত্ব সমর্পণ করো, এখন সব জালের। পুরোহিত ভাইয়েরা, মন্দির খুলে দাও, সব এখন ওদের। মাতার পুজো করো, দেবদেবীকে সম্মান দেখাও। তার সঙ্গে তাল মিলিয়ে চেঁচিয়ে উঠল সৈন্যরা, জীবনের দেবী আকা আর মৃত্যুর দেবতা জাল ফিরে এসেছেন, মাতার পুজো করো, দেবদেবীকে সম্মান দেখাও। চোখের পলকে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ল হাজার খানেক সৈন্যের বাহিনীটা, যেন আচমকা মৃত্যু ঠাবা বসিয়েছে ওদের উপর। খোলা ময়দানের মাঝখানে দাঁড়িয়ে থাকলো শুধু জোয়ানা, অটার আর রাজা উলফান। ক্ষমতা ছেড়ে দেবার ইচ্ছে নেই তার। সন্ধিহান চোখে তাকিয়ে আছে দুই নবাগতের দিকে, বোঝার চেষ্টা করছে এদের ভেতর কোনো খোঁত আছে কিনা। লোকটার এই বেয়ারা মনোভাব লক্ষ্য করে হাত তুলল অটার। আসলে জোয়ানাকে দেখাতে চাইল রাজার অবাধ্যতা, কিন্তু ওই ভঙ্গিটাই সমস্ত সাহস কেড়ে নিল রাজার। ভাবল বুঝি শাস্তি দিতে চলেছে দেবতা। ক্ষমতার দম্ভ হার মানল কুসংস্কারের কাছে। হাঁটু মুড়ে তাড়াতাড়ি মাটিতে শুয়ে পড়ল সে। কয়েক মিনিট লোকগণকে প্রার্থনা করতে দিল জোয়ানা, তারপর বৃদ্ধ পুরোহিতের উদ্দেশ্যে বলল, ওটো আমার সন্তান। বলতে বলতে হাসি পেয়ে গেল। কিসের সন্তান? এই বুড়ুর বয়স ওর বাপ দাদার চাইতেও বেশি। কোনো মতে চাপা দিল হাসিটা। ওঠো তোমরা সবাই, বর্ষার সৈনিক আর কুমিরের ভৃত্যরা, আমার কথা শোনো। পবিত্র নামে আমাকে চিনে নিয়েছ তোমরা, আমার চেহারা চিনেছ কপালের এই লাল পাথরটা দিয়ে। হ্যাঁ, আমারই রক্ত জমে সৃষ্টি হয়েছে এসব পাথরের, যা দিয়ে প্রতি বছর তোমরা অর্ঘ্য সাজিয়ে চলেছ। আমার সন্তানের হাতে মৃত্যু হয়েছিল আমার, তবে সেই পাপের প্রায়শ্চিত্ত করা শেষ হয়েছে ওর। আবার আমাকে ভালোবাসতে শুরু করেছে ও, আমার সামনে হাঁটু গাঁটতে শুরু করেছে। আজ তোমাদের দেবতা এই জাল, তাই আমি ওর সঙ্গে এসেছি। যাই হোক, এই গল্প তোমাদের জানা আছে, তাই আর ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না। আমরা এখন তোমাদের শহরে যাব, ওখানে কিছুদিন তোমাদের মাঝে অবস্থান করব, আমাদের শাসন প্রতিষ্ঠা করব। আমাদের থাকার ব্যবস্থা করো ওখানে, মন্দিরের কাছে। খাবারের আয়োজন করো, যাতে আমাদের ভৃত্যরা খেতে পারে। শহরের ফটকে আমাদের অভ্যর্থনার ব্যবস্থা করো। আর খবরদার, কেউ যেন আমাদের উপর নজর রাখার চেষ্টা না করে, তাতে ভয়াবহ শাস্তি নেমে আসবে সবার উপর। যতদিন আমরা স্বপ্ন আর মৃত্যুর জগতে আবার ফিরে না যাচ্ছি, ততদিন কেউ যেন আমাদের অবাধ্য না হয়। হতে পারে খুব বেশি দিন থাকবো না আমরা। তোমাদের আশীর্বাদ করে সুখ শান্তি এনে দিয়ে চলে যাব স্বর্গের ঠিকানায়। কাজেই ততদিন কেউ আমাদের তাড়াতে চেষ্টা করো না। এখন যাও, যা যা নির্দেশ দিলাম সেগুলো পালন করো। আপাতত বিদায় আমার সন্তানেরা। যথাসময়ে অভ্যর্থনা পাওয়ার জন্য তোমাদের দুয়ারে হাজির হব আমরা। ভারী কি গলায় কথাগুলো বলে আবার গান ধরল জোয়ানা।
অটারকে নিয়ে উল্টো ঘুরে হাঁটতে শুরু করল। পাথরসারির আড়াল থেকে বিস্মিত চোখে কুয়াশা মানবদের কাণ্ড কারখানা দেখছিল অভিযাত্রীরা। ওখানে ফিরে এলো জোয়ানা আর অটার। সবাই হতভম্ব, ব্যতিক্রম কেবল সোয়া। বুকের উপর হাত ভাঁজ করে বিজয়ের হাসি হাসছে ও, তবে মনে মনে দুশ্চিন্তাও দূর করতে পারছে না। প্রথম বাধাটা খুব সহজে পার হওয়া গেছে ঠিকই, কিন্তু সামনে কঠিন সময় অপেক্ষা করছে ওদের জন্য। দেবদেবীর নাটকটা শহরে ঢোকার পর কতক্ষণ চালিয়ে যাওয়া যাবে সেটাই প্রশ্ন। যদি কোনো ক্রমে ধোকাটা ধরা পড়ে কুয়াশা মানবদের হাতে, তাহলে আর বাঁচতে হবে না কাউকে। দূর থেকে সবকিছু দেখার পর ঘটনা আন্দাজ করতে অসুবিধা হলো না লিওনার্ডদের, কিন্তু খুঁটিনাটি জানার জন্য উৎসুক হয়ে আছে ও। জোয়ানা ফিরতেই কৌতূহলী ভঙ্গিতে জানতে চাইল, কি ঘটল বলো তো? কুলিদের একটু দূরে যেতে বলুন, তারপর বলছি। ইশারায় পিটার আর ওর লোকজনকে সরে যেতে বলল লিওনার্ড। ওরা পিছনে যেতেই হাসিতে ভেঙে পড়ল জোয়ানা। বলল, আমাদের সম্মান দেখান মিস্টার অট্রাম। দেবত্ব অর্জন করেছি আমি আর অটার। ফ্রান্সিসকোর দিকে তাকালো ও। অবাক হচ্ছেন ফাদার? কি করবো বলুন? দেখেননি ওরা কি করল? আবার ফিরল লিওনার্ডদের দিকে। সব চমৎকারভাবে এগিয়েছে মিস্টার অট্রাম। আমাদেরকে আকার জাল হিসেবে মেনে নিয়েছে কুয়াশা মানবেরা। ওই দেখুন। জয়ধ্বনি করতে করতে ফিরে যাচ্ছে সৈন্যরা। মাতার জয় হোক, পবিত্র কুমিরের জয় হোক। ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলল জোয়ানা। ওর কথা শেষ হতেই লিওনার্ড বলল, ভালোই দেখিয়েছেন আপনি মিস রড। বলতে বাধ্য হচ্ছে, আপনার মতো সাহসী আর বুদ্ধিমতী মেয়ে আমি আর কোনোদিন দেখিনি। অন্য কেউ হলে তো ওই পরিস্থিতিতে অবশ হয়ে যেত, মুখ ফুটে কিছুই বলতে পারত না, সব ভুলে যেত। ধ্যাত, কি যে বলেন না। মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়ল জোয়ানা। এতে আমার কৃতিত্ব কোথায়? সোয়া যা শিখিয়েছে তাই তো তোতা পাখির মতো আউড়ে গেছি। প্রাণের মায়া আছে না, ভুল করবো কেন? কাঁধ ঝাঁকালো ও। তবে একটা ব্যাপার, পুরোহিতদের বুকে কুমিরের যে ছবিটা দেখলাম, যদি আসলে প্রাণীটা অমন ভয়ঙ্কর হয়, তাহলে ওটার ধারে কাছে ঘেঁষতে চাই না। এমনিতে সাপ আর কুমির জাতীয় সব প্রাণীকে ভয় পাই আমি। লিওনার্ড আর ফ্রান্সিসকো ধন্যবাদ জানাবার চেষ্টা করলো ওকে, কিন্তু পারল না। জোয়ানা বাধা দিয়ে বলল, যদি ধন্যবাদ দিতে হয় তাহলে সোয়াকে দিন। ওর জন্যই তো সফল হয়েছে আমরা। তা অবশ্য ঠিকই বলেছেন বলে প্রৌঢ়া দাসীর দিকে ফিরল লিওনার্ড। সোয়া, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। এতদিন সব সত্য বলেছ তুমি, ব্যাপারটা সামালও দিয়েছ দারুণভাবে। তার মানে আগে বিশ্বাস করোনি আমার কথা? বাঁকা সুরে বলল সোয়া। আমি তো বলেছিলাম এই ছোট মালকিন আর এই বামন কুকুরটাকে দেবদেবী হিসেবে মেনে নেবে কুয়াশা মানবেরা। ওটা যখন সত্যি হয়েছে, এবার আরেকটা সত্যি কথা শোনাই তোমাদের। আমাদের বাকিদের জন্য ওখানে মৃত্যু অপেক্ষা করছে উদ্ধারকর্তা, কারণ ওরা দুজন ছাড়া আর কেউই আমাদের দেবদেবী নয়। কুমিরের কামড়ে যখন মরবে, তখন দয়া করে স্মরণ করো আমার এই কথা। লাল পাথরগুলো চাইছো তো? কুমিরের পেটের ভিতরে ওগুলো তোমাকে খুঁজতে হবে, সাদা মানুষ। থামো সোয়া, ধমকে উঠল জোয়ানা। লিওনার্ডদের দিকে অগ্নিদৃষ্টি হেনে পিছিয়ে গেল প্রৌঢ়া দাসী। এই বুড়িকে দেখি পছন্দ করবার উপায় নেই, বিরক্ত গলায় বলল লিওনার্ড। ভালো কথা বলতে গেলাম আর ও কিনা আমাদের অভিশাপ দিচ্ছে। ওর যে কি হয়েছে ঠিক বুঝতে পারছি না, বলল জোয়ানা। দেশের হাওয়া বোধ হয় মেজাজটাই বিগড়ে দিচ্ছে ওর। ওর মেজাজের থোড়াই পরোয়া করি আমি, বিরক্ত গলায় বলল লিওনার্ড। সাপ কুমির যাই থাকুক, এই অভিযানের শেষ না দেখে আমি ফিরছি না। অটারের দিকে তাকালো। এই অটার, কি ঘটেছে বুঝতে পারছো তো? তোমাকে কুয়াশা মানবরা দেবতা ভাবছে। দেবতা আবার কি জিনিস বাস? সরল গলায় জানতে চাইল বামন। আরে বুদ্ধু, তোমাকে বুঝিয়েছি না আগে? তোমাকে মানুষ ভাবছে না, ওরা ভাবছে অত্যন্ত ক্ষমতাবান এক আত্মা। ওদের ধারণা বহুকাল আগে এই দেশ শাসন করেছো তুমি, এতদিন পর আবার ফিরে এসেছো রাজত্ব বুঝে নিতে। তোমরা দুজনেই এখন ওদের দেবদেবী। মিস রড হলো তোমার মা। কি যে বলেন বাস, উনি আমার মা হতে যাবেন কেন? আমার মা তো ছিল কালো কুৎসিত এক মহিলা। উফ, ফালতু কথা বন্ধ করো তো, নইলে কিন্তু মার খাবে আমার হাতে, হুমকি দিল লিওনার্ড। ভালো করে শোনো, এখন থেকে মিস রড ছাড়া সবাই তোমার চাকর।
কাজেই মনিবের মতো আচরণ করবে আমাদের সঙ্গে। খবরদার, যদি এদিক সেদিক করো তাহলে ঈশ্বর কিরে, তোমার খবর করে দেব আমি। আর হ্যাঁ, কথাবার্তায় তো লাগাম নেই তোমার। কুয়াশা মানবদের সামনে মুখ বন্ধ রেখো, কাজ চালিও আভাস ইঙ্গিতে। ঠিক আছে বাস, মাথা ঝাঁকালো ওয়াটার। আপনি যদি বলেন তাহলে আমি এখন থেকে দেবতার মতোই আচরণ করব। তবে কুলিদেরকে ব্যাপারটা জানিয়ে দেওয়া দরকার, নইলে ওরা বোকামির বসে সব ফাঁস করে দিতে পারে। ঠিকই বলেছ, একমত হলো লিওনার্ড। পিটারকে ডেকে কুলিদের জমায়েত করলো ও ছোট একটা ভাষণ দিয়ে পরিস্থিতি সম্পর্কে জানালো, করণীয় সম্পর্কেও ব্যাখ্যা করলো ওদের, একটা গল্পও শিখিয়ে দিল। কুয়াশা মানবরা যদি জানতে চায় তাহলে বলতে হবে এক রাতে লিওনার্ডের নেতৃত্বে শিকারে বেরিয়েছিল ওরা। হঠাৎ চাঁদের আলোয় জোয়ানা আর অটারকে আকাশ থেকে নেমে আসতে দেখে। নিজেদের শক্তির নমুনা দেখায় দুই দেবদেবী, ফলে ওদের প্রতি সম্মান জাগে ওদের মনে। সাদা কালো সবাই পূজা করতে শুরু করে ওদেরকে, আঁকা আর জালের সেবায় নিজেদেরকে উৎসর্গ করে দেয়। গল্পটা সবাইকে মুখস্থ করতে বাধ্য করল লিওনার্ড। পরীক্ষা নিল নিশ্চিত হবার জন্য। শেষে যখন নিশ্চিত হলো তখন ইশারা করল জোয়ানাকে। পাথরের আড়াল ছেড়ে বেরিয়ে এলো অভিযাত্রীরা, হাঁটতে শুরু করলো শহরের দিকে। সবার সামনে লিওনার্ড আর ফ্রান্সিসকো, তারপর জোয়ানা আর অটার, ওদের পেছনে সোয়া, সবশেষে কুলির দল। ঘণ্টাখানেক হাঁটার পর নদীর পাড়ে পৌঁছে গেল ওরা। নৌকা তৈরি ছিল, ওরা চড়ে বসতেই নিয়ে যাওয়া হলো নদীর অন্য পাশে। নদী তীরে হাজার হাজার উৎসুক মানুষের ভিড় চোখে পড়ল অভিযাত্রীদের। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব ধরনেরই আছে। সবাই এক নজর দেখতে চায় দেবদেবীকে। নৌকা ঘাটে পৌঁছতেই উল্লাস ধ্বনি করে উঠল তারা, চেঁচিয়ে স্বাগত জানালো। বাড়তি গাম্ভীর্য নিয়ে নৌকা থেকে নামলো জোয়ানা আর অটার। ফিরেও তাকালো না জনগণের দিকে, ইচ্ছাকৃত তাচ্ছিল্য প্রদর্শন করছে। ফটকের সামনে দুটো পালকি অপেক্ষা করছিল। জোয়ানা আর অটারকে নিয়ে রওনা হয়ে গেল শহরের ভেতরে। পালকি দুটোকে অনুসরণ করলো অভিযাত্রীরা। কুয়াশা মানবরা মিছিল করে পিছু নিল দলটার। সূর্য পাটে বসেছে ততক্ষণে, তবে যেটুকু আলো আছে তাতেই আশেপাশের বিচিত্র পরিবেশটা দেখতে পেল অভিযাত্রীরা। রাখাল সর্দারের যে বাড়িটাতে রাত কাটিয়েছিল ওরা, ঠিক সেরকম বাড়ি ঘরই দেখল, দখল করে রেখেছে পুরো শহরটাকে। কোথাও বৈশাখ দৃশ্য নেই, তবে প্রতিটা বাড়ির সামনে রয়েছে বাগান, সীমানায় রয়েছে নিচু বেড়া, রাস্তাগুলো প্রশস্ত, ঢালাই করা। দোকানপাট বলতে রয়েছে কিছু মধ্যশালা, ওগুলো অনেকটা বুদ্ধের মতো দেখতে। ঢালু পথ বেয়ে চলার সময় একটা বাজার চোখে পড়ল, ওখানে বিনিময় প্রথার মাধ্যমে বেচাকেনার কাজ চলছে। কুয়াশা মানবদের দেশে কোনো মুদ্রার প্রচলন নেই। শহরটার উপর নজর বুলিয়ে লিওনার্ড বুঝতে পারল প্রাচীন কোনো সভ্যতার অংশ ছিল কুয়াশা মানবরা। অন্তত পাথরে বাড়িঘর আর হাটবাজারের আদিম দশা সেই সাক্ষ্যই দেয়। আলো আধারের রাজত্ব আর পুনর্জন্ম ভিত্তিক ধর্মবিশ্বাসও কেবল পৃথিবীর বিলুপ্ত সভ্যতাগুলোতেই প্রচলিত ছিল। এরা কিভাবে আজও টিকে আছে সেটাই এক বড় রহস্য তো বটেই। সবচেয়ে বিস্ময় হল কুয়াশা মানবদের দৈহিক গড়ন। নৃতাত্ত্বিক বিবর্তন খুব একটা ঘটেনি ওদের মাঝে। আদিম মানুষের মতো আজও এরা বিশাল দেহী, বুনো প্রকৃতির। হয়তো সেটা বাইরের জগতের সংস্পর্শে না আসার কারণে। পুরুষদের কেউই 6 ফুটের কম লম্বা নয়, নারীরা অবশ্য ছোটখাটো, সেটা প্রকৃতির অবদান। চেহারাও পুরুষদের তুলনায় ভালো, চোখগুলো বড় বড়, দৈহিক স্থূলতা নেই কারো মাঝে। ছাগলের চামড়ায় জড়ানো দেহগুলোকে প্রায় নগ্নই বলা চলে। নবাগতদের প্রচণ্ড বিস্ময় নিয়ে দেখছে তারা, এত ছোট আকারের মানুষ হতে পারে সেটা বোধহয় ভাবতেও পারেনি। বাজারটা পেরোনোর পর নির্জন ঢালো একটা রাস্তা ধরে উঠতে শুরু করলো শোভাযাত্রাটা। ওটার শেষ মাথায় রয়েছে বড় ইমারত দুটো। দূর থেকে যেগুলো দেখছিল ওরা, ওখানকার সীমানা প্রাচীরে একটা বড় ফটক আছে, সেটা পেরিয়ে শেষ হলো পথযাত্রা। মশাল হাতে পুরোহিতেরা অপেক্ষা করছিল ওখানে। অভিযাত্রীরা পৌঁছেতেই ওদেরকে নিয়ে গেল বড় বাড়িটাতে। বরাবরের মতো বড় বড় পাথর সাজিয়ে তৈরি করা হয়েছে ওটা, অনেকটা ইংরেজি বর্ণমালার ইউ আকৃতিতে। মাঝখানে খোলা জায়গাটা হলো দরবার, মাঝখানে রয়েছে একটা ঝর্ণা, আর এক প্রান্তে একটা ছাউনির তলায় সিংহাসন। ওটাও একটা দেখার মতো জিনিস। কালো রঙের কাঠ আর হাতির দাঁতের তৈরি আসনটা,
পায়াগুলো মানুষের পায়ের ছাঁচে খোদাই করা। এছাড়া বাড়ির বাকি সব আসবাবপত্র মোটামুটি উন্নত মানের, মানে আদিম একটা সভ্যতার স্ট্যান্ডার্ডে যতটা উন্নত হয় আর কি। সোয়ার কথা মনে পড়ে গেল লিওনার্ডদের। এটা আসলে রাজপ্রাসাদ, নিশ্চয় রাজা উলফানের বাসস্থান। মনে হচ্ছে দেবদেবীর থাকার ব্যবস্থা করতে গিয়ে বেচারাকে ঘর ছাড়া করেছে পুরোহিতেরা। সবাইকে থাকার জায়গায় বরাদ্দ করা হলো। কুলেরা গেল প্রাসাদের একটা শাখায়, অন্যতরে পাঠানো হলো লিওনার্ড, ফ্রান্সিসকো আর সোয়াকে। জুয়ানা আর অটারকে মাঝখানের অংশের দুটো বড় কামরা দেয়া হলো। দলটা ছত্রভঙ্গ হয়ে গেল এর ফলে, কিন্তু প্রতিবাদের কোনো সুযোগ দেখতে পেল না লিওনার্ড। একটু পরে স্থানীয় মেয়েরা সেদ্ধ গম, দুধ আর মাংসের রোস্ট নিয়ে এলো। সেগুলো দিয়ে পেট পুরে খাওয়া দাওয়া সারল অভিযাত্রীরা। ঘুমোতে যাবার আগে প্রাসাদের ভেতরে একটা ঘোরাফেরা করল লিওনার্ড। বিস্মিত হয়ে লক্ষ্য করল প্রতিটা দরজার সামনে পাহারা বসানো হয়েছে। বিশেষ করে জুয়ানা আর অটারের কামরার সামনে পুরোহিতরা স্বয়ং দাঁড়িয়ে গেছে প্রশ্রয়। হাতে মশাল আর বর্ষা নিয়ে দরজা আগলে রেখেছে ছোট ছোট দুটো দল। জুয়ানার সঙ্গে দেখা করতে চাইল ও পারল না। বর্ষা তুলে ওকে বাধা দিল পুরোহিতরা, বুঝিয়ে দিল জোরাজুরি করলে বিপদে পড়বে। হগত্যা তখনকার মতো চেষ্টা তাকে ক্ষান্ত দিল ওরা। ফিরে এসে সোয়াকে ডাকল লিওনার্ড। কড়া পাহারার কথা বলে কারণটা জানতে চাইল। ওটা তো স্বাভাবিক, বলল সোয়া, দেবতাকে পাহারা দিতে হবে না, তাই বলে কামরার দরজার সামনে বসে থাকতে হবে? লিওনার্ড ভ্রু কোচকাল। দেবতার অনুমতি ছাড়া কেউ যেন ভিতরে ঢুকতে না পারে, সেজন্য এই ব্যবস্থা। মাথা ঝাঁকালো লিওনার্ড। তারপর প্রসঙ্গ পাল্টালো। আচ্ছা সোয়া, এই যে নিজের দেশে ফিরে এলে ভয় করছে না তোমার? তা তো করছি উদ্ধারকর্তা, বলল প্রৌঢ়া দাসী। যদি আমাকে চিনে ফেলে কেউ তাহলে সর্বনাশ। তবে স্বস্তির ব্যাপার একটাই, পালানোর পর বহু বছর কেটে গেছে। সে আমলের লোকজন বেশিরভাগই আর বেঁচে নেই। আমারও বয়স বেড়েছে, চেহারা পাল্টেছে। খোয়াশা মানবদের মতো সাজগোজ করি না বা পোশাকও পরি না। যারা বেঁচে আছে তারাও সহজে আমাকে চিনতে পারবে বলে মনে হয় না। ভয় শুধু পুরোহিতদের জাদুকে, তার সামনে আমি অসহায়। তাই শান্তি পাচ্ছি না একটু। এখন তাহলে যাই উদ্ধারকর্তা, আমি ঘুমোবো। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যানি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অফ দ্য মিস্ট এর সপ্তম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।